সবাইকে স্বাগত। লাইভ কয়েকদিন থেকে বন্ধ রেখেছি। আমি ভাবলাম কোনো কিছু তো ভালোভাবে বলতে পারি না, কোনো যোগ্যতা কোয়ালিফিকেশন আমার মধ্যে নাই, ভালো কিছু তো দেখি না। তারপরেও আছে কিছু মানুষ যারা ইনবক্সে আমাকে বলে, স্যার লাইভ করেন কিংবা ভাই লাইভ করেন, অনেকে উৎসাহ পায়। যাক, আমার এটা ভালো লাগছে যে কিছু মানুষ মন থেকে হয়তো আমাকে পছন্দ না করলে আমার কথাগুলো পছন্দ করে। এটা আমার ভালো লাগছে এবং তাদের যদি উপকারে আসে আমার কথাগুলো, তো আমি নিজেকে ধন্য বলে মনে করি। আমার মতো এই অধম মানুষ, তার ভালো কোনো গুণ তো আমি দেখি না, নিজের মধ্যে পাই না। তবে তাদের জন্য যে একটু হলেও উপকার আমি করতে পারছি বা আমার কথাগুলো তাদের শুনতে চাই, কয়েকজন আছে, এরকম মানুষ আছে, তো আমার কাছে এটাই ভালো লাগে। তো বারে বারে তাদের রিকোয়েস্টে আমি আসছি আবার। যা হোক, যেটা শিরোনাম দিয়েছিলাম, লারিন কোনাটা কাচরিও একটা প্রথা। আমি হয়তো বা স্পেলিং মিস্টেক হতে পারে কিংবা কোনো ভুল হতে পারে। অনেকদিন আগে আসলে আমি পড়ছি, তো হঠাৎ করে আমার মনে হলো যে বেঁচে থাকা শব্দ, এই বিষয়ে যে শিরোনামা দিয়েছে, যদি কোনো ভুল ত্রুটি হয় আমি আসলে দুঃখিত, সেজন্য আগেই মাপ চেয়ে নিচ্ছি। পেরুর একটি শহর আছে লারিন কোনাডা। এটি খুব সম্ভবত আমার জানা মতে যেখানে মানুষ বসবাস করে একটি সবচেয়ে উচ্চতম শহর। লারিন কোনাডা পেরুতে অবস্থিত। পেরু দেশটি তো এমনিতেও খুবই উঁচু জায়গা। পেরুর দেশে পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে যে উচ্চতম সমুদ্র পৃষ্ঠ থেকে যে উচ্চতম স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম কিন্তু পেরুতে আছে। উঁচু উঁচু একটি দেশ। তো এই পেরুর একটি শহর লারিন কোনাডা। এই লারিন কোনাডায় বর্তমানে প্রায় 50,000 মানুষজন বসবাস করে। একটা শহর, 50,000 মানুষজনের বসবাসে। এত উঁচু হওয়ার ফলে অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়। যখন আমরা পর্বতে আরোহণ করব, কি সমস্যা হয় যে আমাদেরকে ভূপৃষ্ঠের নিচের দিকে টানতে থাকে, টানতে থাকে না, আমাদের অনেক ধরনের সমস্যা হতে পারে। যে আমরা ক্লান্তি ফিল করব, তারপরে যখন এত উঁচুতে বসবাস করতে যেতে হবে, ওঠানামা করতে গেলে মাথা ব্যথা করবে, মাথা ঘুরবে, বমি বমি ভাব হবে, এই প্রবলেমগুলো ফেস করতে হয়। এবং শারীরিক ক্লান্তি যে কি পরিমাণ থাকে, যারা না যায় তারা বুঝতে পারবে না। প্রবলেমগুলো এখানে ফেস করতে হয়, যারা বসবাস করে শহরে, এই প্রবলেমগুলো তারা ফেস করে। কিন্তু ফেস করেও কিন্তু টিকে আছে। এখানে একটিও পাবলিক টয়লেট নাই। এর মধ্যে হয়েছে কিনা আমি জানি না, তবে আগে যখন আমি পড়ছিলাম একটি পাবলিক টয়লেটও কিন্তু এই লারিন কোনাটাই নেই। শহরের এখানে বিনোদন বলতে কিছু নাই, খালি আছে যে বার, এখানে মদ খায় আর মাতলামি করে, মারামারিও লেগে যায়। সিনেমা হল কিংবা পার্ক এসব কিন্তু লারিন কোনাটাই নেই। বহু কঠিন জীবন, সুপেও পানি নাই সেভাবে। একটি হ্রদ আছে, যদি আমার জানা পড়ছিলাম, ভুল হতে পারে, যদি এটি আমি সেদিন আগে বুঝছি, ক্ষমা চেয়ে নিয়েছি। এখানকার যে পানি সংগ্রহ করে মানুষজন, পাথর ভাঙার যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয়, বিশেষ করে পারদ, মানব দেহে শরীরের জন্য পারদ এবং সীসা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং মানুষের দেহের কিন্তু ক্ষতি করে। এই পারদ মিশ্রিত, সীসা মিশ্রিত পানি মানুষ পান করে, তাদের দেহের উপরে প্রচন্ড রকম একটা ব্যাড ইম্প্যাক্ট আছে। তারপরে কেন বাস করছে? এই যে স্বপ্ন, কিসের স্বপ্ন? এই স্বপ্ন হচ্ছে সোনার স্বপ্ন, গোল্ড, স্বর্ণ। এটা নিয়ে মানুষ বেঁচে আছে, যায় স্বর্ণ পায়, স্বর্ণ শ্রমিকদের কাজ করে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাসটা মনে আমার কাছে আছে। কোথায় গেল চাঁদের পাহাড় আছে, এর মধ্যে কাছে আছে, খুঁজলে পাওয়া যাবে। তো চাঁদের পাহাড়ে সিনেমাও আছে কিন্তু। স্বপ্ন নিয়ে মানুষ চাঁদের স্বপ্ন, সোনার স্বপ্ন নিয়ে এগিয়ে গেছে, গোল্ডের স্বপ্ন, স্বর্ণের স্বপ্ন। তো লালিন কোনাটা হচ্ছে সেই স্বপ্নের শহর, বাস্তবে আছে। যে শহরে মানুষ বাস করে, সেখান থেকে স্বর্ণ উত্তোলিত হয়, স্বর্ণকে পরিশোধিত করা হয়, ভালো একটা ইনকাম থাকে। কিন্তু মানুষ তাহলে ওখানে কেন এত কষ্ট করছে? হ্যাঁ, কাচরীয় পদ্ধতির কথা যেটা আমি বলছিলাম প্রথমে, এই কাচরীয় পদ্ধতি হচ্ছে
টানা 1 মাস কাজ করবে একটা শ্রমিক, করার পরে সে একটা দিন পাবে। ওই দিনে যত ইচ্ছা সে সেখান থেকে যে খনিজ দ্রব্য আছে, বিশেষ করে পাথরের সাথে স্বর্ণ মিশ্রিত ওখানে থাকে, এর সাথে থাকে, এগুলো সে নিয়ে যেতে পারবে, নো প্রবলেম। মানে পেটে করে নিয়ে যেতে পারবে, আবার মানে এই যে আবার ট্রাক দিয়ে কিন্তু নিয়ে যেতে পারবে না। এটা কাচুরিয়া পদ্ধতি। কোনো ক্যাশে পেমেন্ট করা হয় না কাচুরিয়া পদ্ধতিতে। তো স্বর্ণ পাবার যে স্বপ্ন, এই স্বপ্ন হৃদয়ে লালন করে দারিন কোনাডার অধিবাসীরা স্বপ্ন দেখে, এবং কাজ করে যাচ্ছে। আদৌ কি তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে? হয়নি। আমরা বাঙালিরা সঞ্চয় প্রবণ, কিন্তু বিদেশে যখন যাই, আমাদের যারা আছে ইউরোপ বা আমেরিকায়, আমাদের মানুষেরা সঞ্চয় করেন, গাড়ি বাড়ি করে ফেলেন দ্রুত। কিন্তু সে দেশের মানুষেরা, তারা সেখানকার একেবারে নেটিভ, তারা কিন্তু সঞ্চয়ের প্রতি এত অনুরক্ত না। খরচ করে, প্রচুর পরিমাণে খরচ করে। শুভ্রজিৎ দেখছো, থ্যাংক ইউ। সাদের পাহাড় আছে। উপন্যাসটা আমার কাছে উপন্যাস খুব কম আছে, গল্পের বই কম, না থাকে না, খুব অল্প আছে। বেশিরভাগ এই যে নিরস বিষয়গুলো আছে, ইতিহাস, প্রবন্ধ, গবেষণামূলক বইগুলো আছে আশেপাশে, প্রচুর আছে। স্বপ্ন নিয়ে বাঁচতে হবে। মানুষের দুঃখ চিরকাল স্থায়ী হবে না, সুখও স্থায়ী হবে না। সুখ যাবে, দুঃখ আসবে, দুঃখ যাবে, সুখ আসবে। কিন্তু স্টুডেন্ট লাইফের পরে দুঃখের সম্ভাবনায় বেশি, যদি ঠিক মতো পড়াশোনা না করো। তোমরা পড়াশোনা করলে ডেফিনেটলি ভালো, একটা ভালো চাকরি পাও, কিংবা ভালো চাকরি না করো, তোমার যে সফট স্কিলগুলো আসবে তোমার মধ্যে, সেগুলো তুমি ব্যবহার করে তুমি এগিয়ে যেতে পারবা, কোনো সমস্যা নাই। স্কিল তোমাকে ডেভেলপ করবে। তুমি যদি ইউনিভার্সিটিতে পড়ো, কলেজে পড়ো, কোনো ইনস্টিটিউশনে পড়ো, তোমার বন্ধু বান্ধব হবে। তোমার যখন তুমি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো, তারপরে পড়াশোনা করে যখন বের হয়ে যাবে, গ্রাজুয়েশন কমপ্লিট বা যে লেভেলের যদি আরো উপর দিকে পড়ো, শেষ করে যদি যাও, আচার আচরণে কিন্তু ডেফিনেটলি চেঞ্জ আসবে। আর যে স্কুলে যায় নাই কোনো দিন, কিংবা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যায় নাই, তার কিন্তু আচার আচরণ এক হবে না। বন্ধু বান্ধব হবে, অনেক সেনা পরিচিত লোক আসবে, তা তোমার বিপদে আপদে কাজে লাগবে। বর্তমানে বলা হচ্ছে প্রযুক্তির যুগ। যার কাছে যত বেশি ইনফরমেশন, সে তত সমৃদ্ধ, এবং সে তার এই স্কিলগুলোকে কাজে লাগাতে পারে ইনফরমেশনের মাধ্যমে। তো ইনফরমেশনকে তোমার নিজের কাছে রাখতে গেলে, ইনফরমেশন হোল্ড করতে গেলে, ডেফিনেটলি ঘরে কিন্তু বসে থাকলে হবে না, যেতে হবে, বন্ধু বান্ধবের সাথে মিশতে হবে, নতুন নতুন বিষয় জানতে হবে, এসব কাজ করতে হবে, আর স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন না থাকলে কিন্তু যাবে না। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম, পেপার পত্রিকা বা স্যারের দিকে অনেক মানুষ পড়াশোনা করে কি হবে, পড়াশোনা করে চাকরি নাই, এই সেই অনেক কিছু শুনতাম। আমি ভাবতাম যে পেপার পত্রিকায় দেখি প্রচন্ড রকম ভাবে হতাশ হয়ে যেত। আমাকে বোঝানোর কেউ ছিল না, আর আমি আজ প্রচন্ড ধরনের ইন্ট্রোভার্ট ছিলাম। আমি মানে কাউকে কিছু বলতাম না। তো এই বিষয়গুলো যদি আমি কারোর সাথে শেয়ার করতে পারতাম, আমি মনে হয় জীবনে অনেক ভালো কিছু করতে পারতাম। ছিল না, বলার কেউ ছিল না। তো কানন দাস নমস্কার, বিজু সাহা ধন্যবাদ, ছোট ভাই। তো যেটা বলছিলাম, হতাশ হওয়া যাবে না। হতাশের কি আছে? স্কিল লাগবে, ডেফিনেটলি স্কিল লাগবে। লেখাপড়া করতে হবে ভাই, লেখাপড়া ছাড়া কিছু নাই। আমার এক স্টুডেন্ট আছে, সে পড়ে আমার কাছে, দেখিয়ে দিয়ে আমি হেল্প করি, ফেল করে একেবারে। যে কয়জন স্টুডেন্ট পড়ে তার মধ্যে সে লাস্ট পজিশনে থাকে, কিন্তু এই 5 লাখ থেকে যখন লাস্ট হয়, তাকে আমি তিরস্কার করি। পরের দিন কয়েকবার সে ফার্স্ট হয়েছে। তার মধ্যে সে মেধা আছে, কিন্তু সে প্রয়োগ করে না। সেই তোমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেও মেধা আছে। ইউনিভার্সিটিতে চান্স পাও না, কিংবা মেডিকেল পড়তে পাও না, কোনো ব্যাপার না। স্কিলকে কাজে লাগাও। সেই সময় পড়াশোনা হয় নাই বা কোনো কারণে করতে পারো নাই, তাই বলে কি তুমি সারা জীবন পিছিয়ে থাকবে? না, নিজেকে চেঞ্জ করার সেই সুযোগ আছে। পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলেই সম্ভব। এবং পরিশ্রম, এখন প্রশ্ন আসে, আমার এক বন্ধু বলছে, আচ্ছা পরিশ্রমে যদি ভাগ্য হয়, তাহলে কৃষকের কেন ভাগ্য পরিবর্তন হয় না? কৃষককে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, ওনারা প্রচন্ড রকম ভাবে পরিশ্রম করেন। কৃষক তার লেভেলে যে মেধা খাটান, কৃষকের
চাষাবাদ সম্পর্কে যে মেধা আছে আমার কিন্তু সেই মেধা নেই, এবং পরিশ্রমও নাই, সে জ্ঞান বুদ্ধি নেই। কৃষকের কিন্তু প্রচন্ড পরিমাণে তারা কিন্তু তার স্কিলে, তার একাডেমিক যে জ্ঞান সেটা নাই, বাট তিনি কিন্তু শিক্ষিত, ডেফিনেটলি শিক্ষিত, বাস্তবিক জ্ঞানে শিক্ষিত। তো একজন কৃষক যদি পরিশ্রম না করেন, যে শুধু বীজতলা থেকে ধান রোপণ করা হলো চারা গাছ, পরিচর্যা না করলে কি হবে? আগাছায় নষ্ট করে দিবে। আর তিনি যদি পরিশ্রম করেন, সেই চারা গাছগুলো যত্ন নেন, তাহলে পরিপুষ্ট ভালো সুন্দর মানের তিনি ধান পাবেন। তাহলে কি তার পরিশ্রমের মাধ্যমে তার সর্বোচ্চ যে আউটপুট তিনি সেটা পাচ্ছেন না? ডেফিনেটলি পাচ্ছেন। আর তিনি যদি পরিশ্রম না করেন, সবকিছু একেবারে কলাপস করবে। তো তোমার লেভেলে যে পড়াশোনা, তুমি যদি পড়াশোনা করো, সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে, কোনো কিছু আটকে রাখতে পারবে না। আজ থেকে 500 বছর, 200 বছর, 100 বছর আগে, হ্যাঁ, তখন তাও মানুষ পড়াশোনা করে পারছে অনেক কিছু জিনিস করতে, কিন্তু 200 বছর আগে সময় ছিল না। কিন্তু এখন পড়াশোনা করে সম্ভব, সেই ইচ্ছাটা রাখতে হবে। পড়াশোনা করছো, ধরলাম কোনো চাকরি পেলে না, তোমার তো স্কিল আছে, বিভিন্ন যে ট্রেড আছে, ট্রেনিং এ অংশগ্রহণ করো, অংশ নাও। কারিগরি শিক্ষা বোর্ড বা কারিগরি অধিদপ্তর কিংবা আরো যেসব টেকনিক্যাল এডুকেশন প্রোভাইড করছে, সেগুলো অংশগ্রহণ করতে সমস্যা কি? এই যে ব্লক বাটিকের কাজ, উচ্চারণ কি ভুল হলো জানি না, গরু মোটা তাজাকরণ, ড্রাইভিং, ইলেকট্রিশিয়ানের কাজ, এগুলো তো খারাপ না ভাই। সৎ পথে টাকা ইনকাম করলে সমস্যা কি? এসব করার পাশাপাশি যে আরো ল্যাঙ্গুয়েজ আছে, জার্মান ল্যাঙ্গুয়েজ শেখো, কোরিয়ান শেখো, অনেক অনেক এসব বিষয়গুলো আছে, শিখে তো একেবারে দুনিয়া উন্মুক্ত হয়ে যাবে। ইংরেজি তো রাখবি, বুঝছি। তো এই উন্মুক্ত দুনিয়ায় পৃথিবীর অনেক জায়গায় গেলে কিছু করে খেতে পারবে। মধ্যপ্রাচ্যের দেশে আমাদের দুঃখ লাগে যখন দেখি আমাদের দেশের মানুষজন খুব একটা ভালো কাজ পায় না। আমি এবারে যে কথা বলছি, দুই একজন এক্সেপশনাল থাকে, খারাপ লাগে, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের মানুষ ভালো ভালো পজিশনে যাচ্ছে। কেন? তাদের কারিগরি জ্ঞান আছে, দক্ষতা আছে, আমাদের দেশে নাই। শুধু অনার্স মাস্টার, শুধু অনার্স মাস্টার। আরে ভাই, এত অনার্স মাস্টার্স করে কি হবে? হাজার হাজার। তো এর সাথে কোর্সও ভালো কথা, আমি বলছি না যে হয়ে গেছে, এর সাথে আরো সেগুলো জানতে হবে। খারাপ কি? আমি অনেক মানুষকে দেখছি একেবারে চাকরি করতো, মাস্টার্স পাস মানুষ এবং ইঞ্জিনিয়ার মানুষ, মানে রুয়েটের কথা বলছি না, কোনো প্রাইভেট প্রতিষ্ঠান কিংবা থেকে পড়ছে, ভালো ভালো স্যালারিতে চাকরি করতো, সে চাকরি ছেড়েতে সিএনজি চালায়। আছে, এরকম আছে, আমি নিজে কথা বলছি। আরো বিষয় আছে, চাকরি ছেড়েতে কাজ করছে, তো খারাপ কিছু, আমি লজ্জার কিছু তো দেখি না। ভালো লাগে না চাকরি, স্বাধীনভাবে ব্যবসা করছে, ব্যবসা বাণিজ্য করছে, কিন্তু তো স্কিল লাগবে। তুমি মাছ চাষ করতে যাবা, তাহলে মাছ সম্বন্ধে তোমার স্কিল লাগবে না? জানতে হবে, বন্ধু বান্ধব থাকতে হবে, ট্রেনিং থাকতে হবে, তাহলে তো সম্ভব। যে কোনো জায়গায় গেলে লাগবে। যে আমার চাকরি বাকরি হলো না, 30 ক্রস করে গেছি, সব শেষ, না, শেষ হওয়ার কিছু নাই। অনেক কিছু আছে, অনেক কিছু চাইলেই পারা যায়। পারা যাবে না কেন? যদি সদিচ্ছা থাকে, পরিশ্রম করার ইচ্ছা থাকে, তাহলেই সম্ভব। আর পরিশ্রম না করে ভাই দিবা স্বপ্ন দেখে লাভ নেই, পরিশ্রম করতে হবে। অনেক বিষয় আছে, দেশে না হলে বিদেশে আছে, সেখানে যে কাজ করো, তোমার ট্রেনিং লাগবে। এখন আমাদের সেসব স্কিল নাই, ভাষা জানি না, কি করে সম্ভব? সম্ভব না। তাহলে এই একটা স্কোপ আছে যেখানে ভালো করতে পারবে। আর পড়াশোনা কন্টিনিউ করার ক্ষেত্রে কিছু টেকনিক আছে। শুধু পড়া মুখস্থ করলে হবে না, প্রশ্ন করতে হবে। আগে নিজেকে প্রশ্ন করি, এখন আমি প্রশ্ন করি, এটা কেন হলো না, প্রশ্নের পর প্রশ্ন। প্রশ্ন না আনলে হবে না। প্রচুর প্রশ্ন আছে ভিতরে, যেগুলো জানি না, করি না, আসলে ডিপে যায় না। যত ভেতরে যাওয়া যাবে থাকবে। তাও বিষয়গুলো আমি কেন বলছি প্রশ্ন করতে হবে, প্রশ্ন করার মাধ্যমে বিষয়গুলোর ক্লারিফিকেশন মাথায় আসবে, ধারণা দূর হবে এবং মনে রাখা যাবে। না বুঝে খালি হুদায় হুদায় মুখস্থ করলে কাজ হবে না। বুঝতে হবে, তারপরে লিখতে হবে পরীক্ষার খাতায়। একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে ইংরেজি গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন অল্প অল্প করে যদি সম্ভব হয়, ডেইলি স্টার পত্রিকা কিংবা যেসব বই আছে ইংরেজি পড়ো, একটু করে পড়ো। যেসব আননোন
ওয়ার্ডস আছে সেগুলোকে লিখে রাখো, চর্চা করো, বন্ধু বান্ধব আছে এদের সাথে ইংরেজিতে কথা বলো, ভুলো, ভুলের মাধ্যমে শিখতে হবে, তাহলে স্কিল ডেভেলপ করবে। আর এসএসসি ইন্টারমিডিয়েট বা অনার্স লেভেলেও যখন দেখছি না বুঝে প্যারাগ্রাফ মুখস্থ, এসে মুখস্থ, কি রে ভাই, এটা তো খুব খারাপ, ইংরেজি কিছু শিখবে না। আমার ক্ষুদ্র গানে বলছে, আমি কিন্তু ইংরেজিতে এক্সপার্ট না, বলছি তারপরে বলছি, বাংলাটা বুঝতে হবে, নিজের ভাষায় লেখো, সমস্যা নেই। আর এই হায়ার স্টাডিতে এসে অনার্স মাস্টার্সে একজন রাইটারের বই পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না। গুগলে সার্চ দাও, প্রচুর আর্টিকেল আছে, হাজার হাজার লক্ষ লক্ষ বিষয় আছে, সেখান থেকে তথ্য সংগ্রহ করো, সমৃদ্ধ করো, তুমি নিজে নোট করো, দেখবার রেজাল্ট ভালো হবে। এখন পরীক্ষার খাতায় কিভাবে নম্বর বেশি পাওয়া যাবে? কমন প্রশ্ন সবাই, সহজ প্রশ্ন সবাই লিখবা, আচ্ছা লিখলে না, অ্যাভয়েড করতে হবে সব প্রশ্ন, যাতে আনকমন কিছু প্রশ্ন লেখা যায়, যেগুলো ধরো সেগুলো লেখো। আচ্ছা আনকমন প্রশ্ন পড়ছো না, যে প্রশ্নগুলো কমন পড়ছে ঠিক আছে ওগুলোই লেখো, বাট তোমার আনসার করার স্টাইলকে ইট মাস্ট বি ডিফারেন্ট ফ্রম আদার্স। অন্যের চেয়ে যখন পৃথক করা যাবে, নম্বরে কিন্তু বেশি আসবে। প্রতিদিন ধরো যে তোমার খুব পোলাও বিরিয়ানি খুব পছন্দ, প্রতিদিন পোলাও বিরিয়ানি খাচ্ছ, 3 বার করে খাচ্ছ, ভালো লাগবে? 2-3 দিন মোটেও ভালো লাগবে না। সো যিনি খাতা মূল্য উত্তরপত্র মূল্যায়ন করবেন, তার কাছে তুমি একটু ডিফারেন্ট ওয়েতে উপস্থাপন করো, দেখবা নম্বর বাড়ছে। ইন্টারনেটে সার্চ দাও, প্রচুর পরিমাণে আর্টিকেল আছে, তথ্য আছে। গুগলে যাও, গুগলে যে সার্চ দাও, বড় বড় স্কলারের বক্তব্য আছে, ভিডিও আছে, অক্সফোর্ড কেমব্রিজ ইউনিভার্সিটির বিজ্ঞানী গুণী মানুষদের যেসব আছেন, টিচার আছেন কিংবা আরো রিসার্চার আছেন, তাদের বক্তব্য আছে, সেগুলো শোনো। ভয় পাবার কিছু নাই, যেসব নেটিভ স্পিকার তাদের ইংরেজি প্রনাউন্সিয়েশন কঠিন, আমিও বুঝি না অত অত, আমি বলছি তাকে, কিন্তু চেষ্টা করলে বুঝতে পারবা, অবশ্যই বুঝতে চাই, এটা আমি বিশ্বাস করি না, কিন্তু প্র্যাকটিস করতে হবে, কন্টিনিউয়াসলি প্র্যাকটিস চালাইতে হবে, না হলে কিন্তু সম্ভব না ভাই, সম্ভব না। ভয় করলে চলে নাই, ভয় জিনিসই খারাপ। যে মাথায় রাখো ইংরেজিতে আমার কথা বলতে হবে, ইংরেজিতে আমার লিখতে হবে, এটা যদি মাথার মধ্যে থাকে কোনো কিছু দমিয়ে রাখতে পারবে না। আর ইংরেজি দেখলেই যদি ভয় পাও তো গেছো, এটা করা যাবে না। আচ্ছা, অনেক মানুষকে আমি দেখেছি যারা প্রাতিষ্ঠানিক জীবনে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে নাই, তারপরেও কিন্তু যারা ভালো ভালো পজিশনে আছে, কি জন্যে? আপন যোগ্যতায়, আপন মেধায় এবং পরিশ্রমে। পরিশ্রম ছাড়া কিছু নাই। এটা আমার কথা না, কিন্তু এটা জ্ঞানীগুণী মানুষের কথা। জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক, ওনার এই কথাটা আছে, উনি কথা বলছিলেন যে আমাদের মেধার চেয়ে 95% হচ্ছে পরিশ্রম। কথাটা ঠিক, এবং প্রত্যেক মানুষকে কিন্তু থাকে এরকম, আমাদের মেধা 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 কিছুই না, করতে হবে। এখন কথা হচ্ছে যে তাহলে আমি কেন পারি না? ইন্টারমিডিয়েট লেভেলে এসে, উচ্চ মাধ্যমিক দ্বাদশে বা একাদশ শ্রেণীতে আমি পড়ি, আমি ফ্রি হ্যান্ড ইংলিশ প্যারাগ্রাফি লিখতে পারছি না কেন? তাহলে আমার এই যে আগেকার যে স্কিলগুলো ছিল সেগুলো আমি অর্জন করি নাই। ক্লাস 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে এগুলো আমার ঘাটতি আছে, এগুলো আমি করি নাই, সেজন্য আমি পারি না। তো এই বিষয়গুলো যখন আমি শিখবো, জানবো, ডেফিনেটলি আমি কিন্তু এগুলো পারবো। আপনি তো ভাই একেবারে লাভ দিয়ে তো উঠতে পারবেন না, করতে তো হবে। এই জন্য বলছি পড়ো। চৌধুরিয়ান হোসেনের গ্রামার আছে, সেই গ্রামারটি নাও, ডেফিনেটলি ভালো। আর বিভিন্ন রাইটারের গ্রামার আছে, ব্রেন মার্টিন, মার্টিন থমসনের, তারপরে মাইকেল সোয়ান, অনেক আছে, অনেক অনেক, রেমন্ড মার্ফি, মার্ফির বইটা ভালো। যাবো পিসি দাস, পি.কে দে সরকার, পিসি দাসের গ্রামারটা রাখো ভালো, রেন মার্ফি বেশ কয়েকটা গ্রামার কম্বিনেশন থেকে নিয়েছে, এগুলো লাগবে, এগুলো দেখো, পুরাতন যেগুলো আছে। চৌধুরিয়ান হোসেনের প্র্যাকটিস করো, কাছে দেবে। ইংরেজি ছাড়া হবে না, লাগবে ভাই। পৃথিবীর যে জায়গায় যাও ইংরেজিতে আলাদা গুরুত্ব থাকবে। আর এর সাথে সাথে তাদের একেবারেই সমস্যা, চাকরি বাকরি পাচ্ছ না, অন্য ল্যাঙ্গুয়েজের উপর কোর্স করো। তারপরে সমস্যা কি? কাজের ফাঁকে ফাঁকে এসি মেরামতের কাজ শিখো, অন্য মেশিন মেরামতের কাজ শিখো, যাতে চাকরি না হলে অল্টারনেটিভ কিছু ওয়ে আসে। তাছাড়া কিন্তু হবে না, একদমই হবে না। এত সহজ না লেখাপড়া ভাই, লেখাপড়া করে চাকরি হবে কিংবা চাকরি করতে হবে বিষয় না। চাকরি করলে যে জীবনে বিশাল কিছু, না করলে কিছু না, এটা আমি মনে করি না। এটা ইটস আ ওয়ে অফ লিভিং, নাথিং।
তো এই বিষয়গুলোর প্রতি একটু যত্ন রাখতে হবে, আর স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন না দেখলে হবে না। আমার একটা স্বপ্ন গেছে, তার সমস্যা কি সামনে আসবে। কিংবা আরেকটা জিনিস যেটা ভালো, যে আমি কোনো জিনিস সম্পর্কে খুব পজিটিভ ভাববো না, যে আমার এই স্বপ্ন পূর্ণ হবে। ঠিক আছে, আমি ধরে নিলাম এই স্বপ্নটা আমার পূর্ণ হবে না, একেবারে বাদ দিয়েছি, যেটা আমি ফেল, সেটা নিয়ে এগিয়ে নিয়ে কাজ শুরু করব। আমি করছিও তাই। যখন আমি ওটাতে সাকসেসফুল হলাম, তাহলে তো আমি প্রত্যাশার চেয়ে বেশি মাপে তো খুশি হয়ে গেলাম। আমার তো আশাই ছিল না। আর না হলে তো সমস্যা না, আমাকে ধরে নিয়েছে যে কাজে আমি সাকসেসফুল হচ্ছি না, সমস্যা কি? এখন তুমি পড়াশোনা শেষ করে ধরো যে একটা বিশেষ পরীক্ষা দিয়েছো, প্রাইমারি নিয়োগ পরীক্ষা দিয়েছো, বা কোনো একটা পরীক্ষা দিয়েছো, সাথে সাথে কি চাকরি হবে? হবে না, হতাশার কিছু না। পড়ো, 1 বছর পড়ো, দেখো চাকরি হতে বাধ্য। চাকরি তোমাকে ডেকে নেবে। কিন্তু বসে থাকলে কাজ হবে না। জানতে হবে, ভিতরে বিষয় জানতে হবে। ভাইবা বোর্ডে যখন তুমি জানবা, বিষয়গুলো ভালো করে জানবা, তাহলে চাকরি হবে। আমাকে জিজ্ঞাসা করছে কোন এক পিএইচডির ভাইবা বোর্ডে, কোন আমি থাক নাম কত বিশেষ টিচার কিংবা কোনো কিছু বললাম না। তো আপনার বাসা কোথায়? আমি ইচ্ছা করে বললাম বাগমারা, রাজশাহী। বাগমারা তো একসময় বাংলা ভাইয়ের জন্য তো সারা দেশব্যাপী কুখ্যাত ছিল, এবং বাগমারায় তো জন্ম, মানে কি বলে, জন্ম না তো পিতৃভূমি হওয়ার কারণে একেবারে, বা বসবাস করি বাগমারা সন্তান আমি, এজন্য লাঞ্ছনা গঞ্ছনা এখন পর্যন্ত কম শুনতে হয় না। বাগমারার লোকেরা লোক ভালো না। তো সাথে সাথে প্রশ্ন, আমি জানি তো বাংলা ভাই সম্পর্কে আসবে, কিংবা বাগমারার আরো বিষয় আছে জানতে হবে, যে বিষয়গুলো তো আমি আগে থেকে পড়াশোনা করছি। যারা ভাইবা বোর্ডে থাকবেন, প্রশ্ন থেকে কিন্তু প্রশ্ন করবে, প্রশ্নের ভিতরে যেতে থাকবেন। তো বিষয়গুলো তো জানতে হবে তোমাকে। আর কিছু কিছু জিনিস যেগুলো তোমার নিজের ভিতরে যখন থাকবে, ছোট্ট ছোট্ট বিষয়ের কারণে কিন্তু চাকরি হয়ে যেতে পারে। হ্যাঁ, তো বিষয়গুলো জানতে হবে, করতে হবে। একদিনে আসলে তো স্কিল ডেভেলপ করা যায় না, গ্র্যাজুয়ালি এটা হবে, সময় লাগবে, ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে। 6 মাস পরেই যে আমার চাকরি হবে, জান প্রাণ দিয়ে পড়তে হবে। 1 বছর পরও আমি বলছি 100% চাকরি হবে। পড়ার মতো পড়তে হবে, একেবারে না পড়ে না বুঝে মুখস্থ করা, বুঝে পড়তে হবে। কিন্তু টেকনিক আছে, নিয়ম কানুন আছে। হ্যাঁ, শুভজিৎ, ভালো কথা বলছো। অভ্যাসের কারণে হয়। আমি আমার সিনিয়র কলিগের কাছ থেকে একটা গল্প শুনেছিলাম। এক ছেলে, পুরোপুরি বাস্তব ঘটনা, স্কুলে যাবে না, কোনো কারণে তার স্কুল ভালো লাগে না। তো স্কুলের এক মাস্টার আছে, ছেলেটিকে হাত ধরে নিয়ে যান, প্রতিদিন নিয়ে যেতেন। এভাবে বেশ কিছুদিন করছেন, তাকে সন্তুষ্ট করে প্লিজ। তো এক সময় সে বাচ্চাটির স্কুলের প্রতি কিন্তু ভালো লাগা সৃষ্টি হয়। সে রেগুলার স্কুলে যেত, পড়াশোনা করত, এবং কর্মজীবনে সে কিন্তু খুব ভালো পজিশনে চলে যায়। তো সেই তার শ্রদ্ধেয় শিক্ষকের কথা মনে হচ্ছিল, আর রুমাল দিয়ে সে ভদ্রলোক চোখ মুছছিলেন। শিক্ষক তার জীবন চেঞ্জ করে দিয়েছে। থাকে এরকম মানুষ, কিছু থাকে আমাদের জ্ঞানের দরজা খুলে দেন, বাঁচার সাথে থাকেন, অনেক কিছু থাকেন। এসব ব্যক্তিদের মাধ্যমেই জীবন কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমি রাজশাহীতে স্টুডেন্ট অবস্থায় এক ভদ্রলোকের কথা শুনছিলাম। ওনার শরীরে এক জায়গায় প্রচন্ড রকমের ঘায়ের সৃষ্টি হয়, দুর্গন্ধ, পোকা সৃষ্টি হয়ে যায়, পরিবারের লোকজন তাকে দেখতে পারে না, বাতিল করে দিয়েছে, কটু কথা অনেক কিছু থাকে। তো তুমি সেই ব্যক্তি তখন ক্রিশ্চিয়ান মিশন হাসপাতালে যান। এখানকার যারা ডাক্তার ছিলেন, মানে লোকজন ছিলেন ক্রিশ্চিয়ান মিশন হাসপাতালে, ওনারা সেবা করে সেই ব্যক্তিটিকে সুস্থ করে। ওই ব্যক্তি কিন্তু পরিবারে ফিরে যান নাই, আর যায় না যে ছেলে মেয়ে, তারপরে তার ওয়াইফ তাকে ত্যাগ করছেন, এবার কিন্তু ফিরেন নাই। যেখানে দেখি লাভ হবে, নতুন জায়গা খুলে নিয়েছেন। মৌসুমী বিশ্বাস টিটু দেখছেন, ধন্যবাদ। তো আমাদের বেঁচে থাকার প্রেরণা লাগবে, সমস্যা থাকবে। সমস্যা কার নাই? জীবনে বড় বড় সমস্যা আছে। সমস্যাকে ফেস করতে গেলে পাশে একজন লোকের দরকার নাই, এটা ঠিক রাখতে হয়। পাশের একজন লোক তো সবাই হয় না, এটা বের করা খুব কঠিন। তাই আমার মনে হয় ভালো লোক, শুভাকাঙ্ক্ষী লোক কিছু থাকে,
এসব নিয়ে থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। বাইরে গেলেই কষ্ট পাবে। সবাই আপনার আপন হবে না, সবাই ভালো চাবে না, আর সবার কাছে আপনার মনের কথা আপনি খুলে বলতে পারবেন না, কারণ সে কথাগুলো, আপনার গোপনীয় কথাগুলো সে গোপন রাখতে পারবে না, উন্মুক্ত করে দেবে সবার কাছে। তাহলে সে আপনার কি শুভাকাঙ্ক্ষী? সে আপনার শুভাকাঙ্ক্ষী নয়। তাহলে দরকার কি পড়ছে? এসব মানুষকে অ্যাভয়েড করেন। হাতে গোনা দুই একজন শুভাকাঙ্ক্ষী লোক আপনার যারা প্রকৃত আপনাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, সেসব মানুষের সাথে মেশেন, সেসব মানুষ নিয়ে চলেন, দেখবেন জীবনে অনেক শান্তি আছে। টাকা পয়সার দরকার নেই, টাকা পয়সা ছেড়ে বাদ। এক টাঙ্গাইলে জাইদুল ভাই আর আমি থাকতাম যখন, টাঙ্গাইলে আমি থাকছি যখন, আগে কিছু নাই, বুয়া নাই, কাজ করতে আসে নাই, কিংবা খাওয়া দাওয়া নাই, আলু ভর্তা, বেগুন ভর্তা, ডিম ভর্তা, এসব দিয়ে খেয়ে থাকছি। কিন্তু যে পরিমাণ আনন্দ আর মজা করছি, এটা কোটি টাকার সেই খাটে শুয়ে থাকলেও সম্ভব না। তো ভালোবাসার মানুষ, শ্রদ্ধার মানুষ কিন্তু সবাই হয় না। কিছু মানুষ বলতে দুই একজন মানুষ হবে। এসব মানুষ থাকলে আর কিছু লাগে না। কি খাচ্ছেন, গায়ে কি পড়ছেন, কি করছেন না করছেন, কিছুই লাগে না। এই যে আমি যখন এখনই আসি, কি খেলাম না খেলাম নিয়ে আর আমার মনের মতো অতটা কাজ করে না। কোনোদিন খেয়েও যায়, বেশিরভাগ কিন্তু না খেয়ে চলে যায়, খেয়েও যায়, খাওয়া কি খেলাম না খেলাম এসব মাথা ঘামাই না। আমি চিন্তা করি যে আমার পড়াশোনা করতে হবে, জানতে হবে, কিন্তু আমি আদৌ সেটা করতে পারি না। সেই সময় আমার কষ্ট লাগে যে আজকে সারাদিন গেছে, আমি কোনো কিছু শিখতে পারি না, প্রচন্ড কষ্ট পাই আমি। তারপরে করে না, কারণ অনেক ইচ্ছার মতো, আমার তো ইচ্ছার মতো না, অনেক কিছু কাজ করতে হয় বাস্তবতার কাছে, আমিও যেমনি, করার কিছু থাকে না। কিন্তু মনের মধ্যে আমার একটা ভালো লাগা, ভালোবাসার সৃষ্টি হয়, এটা ভালো লাগে। তো আপনার যে কাছের মানুষ, প্রিয় মানুষ, তাদের সাথে যখন থাকবেন মনে এমনি শান্তি পাওয়া যাবে। এই সবাইকে নিয়ে যে আপনি জনপ্রিয় হবেন, এই চিন্তা যদি করছেন তো জীবনে ধরা খাইছেন। সবার কাছে কখনোই ভালো হওয়া যাবে না, এবং সবাইকে নিয়ে চলাও যাবে না। হোক কম হোক, মানুষ কম নিয়ে মানুষ নেই, কম মানুষ নেই থাকা ভালো। চাকরি পাচ্ছেন না, বেকার মানুষ, মন কটু কথা বলবে, বাজে কথা বলবে, কাছের মানুষগুলোই বলবে, হৃদয় ভেঙে যাবে। দরকার কি পড়ছে সেসব হৃদয় ভাঙা লোকের সাথে মেশার দরকার নেই, বাদ, একা চলাই ভালো। দুঃখের সময় ভেঙে পড়বেন না, শিক্ষা দেয় দুঃখ, যে কে আপনার শুভাকাঙ্ক্ষী, কে থাকে না থাকে সেগুলো। আমি এই কয়েকদিনে বেশ কয়েকবার নিজে থেকে ভুল করছি বা কারো দ্বারা প্রতারিত হচ্ছি, এগুলো থাকে। এখানে কিন্তু আমি হতাশ হই নাই। আমি মনে করছি ইটস আ পার্ট অফ মাই লাইফ, পার্ট অ্যান্ড পার্সেল, অবিচ্ছেদ্য অংশ, জীবনের অংশ। সে কি সমস্যা, কি আর্থিক দণ্ড যাক কিংবা যাক, সমস্যা নেই। আবার কিছু মানুষ পাবেন ভালো, অত্যন্ত ভালো, বই পুস্তক পড়লেই বা ভালো চাকরি করলে, ভালো কিছু করলেই মানুষ ভালো হয়, সেটা নেই। গতকাল আমি যাচ্ছিলাম, কিছু ছাত্র, স্টুডেন্ট পানির বোতল নিয়ে পানি পায়নি। কেন পায়নি? এক বিশিষ্ট ভদ্রলোক, তার বাসায়, তিনি শুনি থাক নাম বললেন, বিশিষ্ট ভদ্রলোক এবং সমাজের দৃষ্টিতে খুব ভালো হবে, সেই স্টুডেন্টদের কিন্তু পানি পান করার পানি সংগ্রহ করতে দেয় না, বের করে দিয়েছে। অথচ বস্তিবাসী সাধারণ মানুষ, তাদের টিউবওয়েল থেকে পানি নিতে কিন্তু মানা করে না স্টুডেন্টকে। লেখাপড়া শিখলে কি মানুষ উচ্চমানের মানুষ হয়? মন মানসিকতা কিন্তু হিসাবে ছোট লোক কিছু আছে। টাকা পয়সা থাকলে মানুষ বড় হয় না। এইসবের মানুষের কাছে যে আপনার কি লাভ? অ্যাভয়েড করেন। সামান্য পানির জন্য যার হৃদয় উন্মুক্ত হয় না, সে আপনার কি করবেন? এইসব কি শ্রেণীর মানুষদের কাছ থেকে কি আশা করবেন? এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সারা আমাদের সমাজে, রাষ্ট্রে, সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। এসবতে ভালো কিছু হয় না। ফরাসি বিপ্লব যদি পড়েন, তারপরে ইংল্যান্ডের যে গ্লোরিয়াস রেভলিউশন, যে আমাদের দেশের সংগ্রামী, আমাদের যে স্বাধীন দেশে বসবাস করছি, এইসব ছাত্র, খেটে খাওয়া মানুষ, তাদের অবদানই কিন্তু বেশি। এসব মানুষরাই আমাদেরকে দেশ উপহার দিয়েছে। এটা বলছি কেন? যাতে আপনারা আশা করেন যে বড় বড় শ্রেণীর মানুষ, তথাকথিত মানুষের সাথে মিশবো, এসব মানুষরা কিন্তু আপনাকে কি মনে করবে?
আপনাকে গুরুত্ব দিবে না, পাস আটতে হবে, পাস আটবেন ভালো কথা, গুরুত্ব কিন্তু দিবে না, মোটেও নেই। বন্ধুত্ব হয়, আত্মীয়তা হয় সমান সমান, এর বাইরে হয় না। এক্সেপশনাল কিছু লোক থাকে, খুবই খুবই কম, তাও কিন্তু প্রকৃত বন্ধুত্ব হয় না, লেভেল টু লেভেল হয়তো হতে হয়। হ্যাঁ, ক্লাস ওয়ান অফিসারের সাথে তৃতীয় শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর বা এর বন্ধুত্ব হয় না, বন্ধুত্ব করে না। কিন্তু আমার কথা বলছি না, আমার বন্ধু ভ্যান চালক আমার বন্ধু, আমি বুকে টেনে জড়িয়ে নিই, লেবারারও আমার বন্ধু, আমি বসি। কিন্তু অনেক মানুষকে আমি দেখছি বাস্তবে পাই বুকে টেনে নেয়, লাথি মেরে ফেলে দেয়। তো সেই বন্ধুর কি দরকার আছে? দরকার নেই, কোনো প্রকার দরকার নেই, অ্যাভয়েড করেন। মানুষকে যে ভালোবাসতে পারে না, বুকে টানে রাখতে পারে না, সেসব বন্ধু কিভাবে বন্ধু হয়? হতাশ হওয়া যাবে না এইসব থেকে, ঝেড়ে ফেলে দিতে হবে। একসাথে পড়াশোনা করলে সবাই সবাই কিন্তু বন্ধু হয় না, ক্লাসমেট হতে পারে কিন্তু হৃদয়ের বন্ধু হতে পারে না, হবে না। হৃদয়ের বন্ধু হতে গেলে সময় লাগে, পরস্পরকে বুঝতে হয়, শ্রদ্ধা করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়, বিপদে পাশে থাকতে হয়, তাহলে কিন্তু বন্ধু হয়, তাছাড়া বন্ধু হয় না। আর যাদের ভিতর অহমিকা বোধ থাকে, অ্যাভয়েড করেন, পাশে যাওয়ার কোনো দরকার নেই। যা হোক, মানুষের জীবনে কষ্ট যে কিরকম থাকে, রাজনীতিবিদদের মধ্যে শামসুল হকের নাম আপনারা হয়তো শুনে থাকবেন। শামসুল হকের কাহিনী আপনাদেরকে আমি কিন্তু বলি। এই ভদ্রলোকের কথা যখনই আমার মনে হয়েছে, চোখে আসলে আমার অশ্রু চলে আসে। এরকম কষ্ট, নির্যাতিত, নিগৃহীত হওয়ার লোক বাংলার ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে খুব কম আছে মনে হয়। সেই ব্যক্তিকে নিয়ে আরেকদিন আমি কথা বলবো আপনাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন না দেখলে হবে না, স্বপ্ন দেখবেন। আর এই যে একটা আমি এবছরের মধ্যে, গত বছর অনেক বই কিনছি, তো এবারের মধ্যে এখন পর্যন্ত 2024 সালের এই মোটামুটি আজকে জুনের কত, 12 তারিখ। তো 12 তারিখের মধ্যে সবচেয়ে বড় অর্ডার করছিলাম হইতে হচ্ছে প্রায় 7,000 টাকার বই ছিল। আরো কিছু বই আসছে আমার, আরো কিছু পার্সেল অর্ডার করেছিল এককালীন, আরো আমি বই কিনছি, অনেক বই কিনছি। তোরা একটু ভুল করে দিয়েছিল, বইটি পাঠিয়ে দিয়েছে আবার সুন্দর মোড়ক করে, আজকে ফোন দিয়েছিল, কুরিয়ার থেকে নিয়ে আসলাম, কি সুন্দর র্যাপিং। বইটাও আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে বিখ্যাত সেই বই, মোগল সম্রাট বাবরের লেখা বাবরনামা, সেটার অনুবাদ করেছেন মোহাম্মদ জালালউদ্দিন বিশ্বাস, বৈচিত্র্য প্রকাশনী। তবে সমস্যা কি, যে বইগুলোর যে এমন দাম, এই বইটা খুব বেশি পৃষ্ঠা না, আপনার দাম আছে গায়ের মূল্য 600 টাকা, পৃষ্ঠা বেশি নাই, পৃষ্ঠা আছে মাত্র, হাই কোয়ালিটির পেজ 254 পৃষ্ঠা আছে মাত্র। 254 পৃষ্ঠার একটা বইয়ের গায়ের মূল্য হচ্ছে 600 টাকা। বই কিনতে চাইলেও পাঠক কিনা কেনা যায় না, কঠিন হয়ে যায়। বই না পড়লে হয় না। যদি আমি সময় পাই না ভাই, আমাকে আবার কেউ মনে করবেন না যে খুব পড়ুয়া মানুষ। আমি হয়তো অনেক সময় চেষ্টা করি পড়া, অনেক সময় মানে প্রতিদিন কিছু শেখার চেষ্টা করি, কোনোদিন পারি কোনোদিন পারি না। যেদিন শিখতে পারি সেদিন খুব ভালো লাগে, আর যেদিন পারি না খুব কষ্ট পাই। আমার প্রিয় এক ছাত্র, আমি আসলে ছাত্র, সবাইকে তো পরিচয় দিতাম, কি শেখাইছে আমার শিক্ষক হিসেবে তো কিছুই নাই, অনেক ভালো দিক না তো সব খারাপ দিক। তো সোহাগ হচ্ছে আমার খুবই একজন প্রিয় ছাত্র, রেসপেক্ট করে ছেলে, খুবই সহজ সরল ছেলে, ভদ্র ছেলে, ভালো ছেলে। আরেকদিন একটা বলবো, আমি কেন শিক্ষক নই, কেন প্রফেসর নই, কেন অফিসার নই, এই বিষয়গুলো বলবো। কেন ভাবি না, সরকারি গেজেটে যদি অফিসার, কিন্তু আমি অফিসার বলতেও পছন্দ করি না বা অ্যাড্রেস করে না। আবার যে মাস্টারও পছন্দ করি না, প্রফেসরও না। আমি জ্ঞান পিপাসু মানুষ, জ্ঞান ভিক্ষুক মানুষ। জ্ঞান তাপস বললে মানুষ বিশাল মনে হয় জ্ঞানী জ্ঞানী, জ্ঞান তাপস মানে জ্ঞানে যদি তপস্যা করেন, তপস্বী, এটা তো খারাপ না, তপ এই টাইপের, খাই না খাই চেষ্টা করি। বেশিরভাগ মানুষই ভিক্ষা দেয় না, জ্ঞানের কথা কেউ তো বলতে পারে না, খালি হিংসা, পেটে হিংসা, শেখাইতেছে না কেউ, মাংনা কেউ কাউকে শেখাবে না। যা হোক, অনেক বক বকাইলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।